আফ্রিকার একটি দেশ বছরে $20 বিলিয়ন মূল্যের হীরা উত্তোলন করে, অথচ দেশটির অর্ধেক জনসংখ্যা দিনে $2 কম আয়ে জীবনযাপন করে। এটি অ্যাঙ্গোলা, এমন একটি দেশ যেখানে শিশুরা মাটির নিচে হীরা খুঁজে পায়, অথচ তাদের বাবা মায়েরা ক্ষুধা ও রোগে মারা যায়, যা 50 সেন্টের একটি বড়ি দিয়েই সারানো যায়। এখানে আফ্রিকার সবচেয়ে সমৃদ্ধ তেলক্ষেত্রগুলোর পাশেই রয়েছে এমন সব বস্তি যেখানে 30 লক্ষ মানুষ পানি, বিদ্যুৎ বা শৌচাগার ছাড়াই বাস করে। গত 40 বছরে এই দেশটি প্রাকৃতিক সম্পদ থেকে $1 ট্রিলিয়ন বেশি আয় করেছে, অথচ প্রতি 10টি শিশুর মধ্যে একটি 5 বছর বয়স হওয়ার আগেই মারা যায়। 400 বছর আগে পর্তুগিজরা অ্যাঙ্গোলাকে পৃথিবীর বৃহত্তম দাস ব্যবসার কেন্দ্রে পরিণত করেছিল এবং এখান থেকে 50 লক্ষ মানুষকে পাচার করেছিল। এটি ছিল আটলান্টিকের মোট দাসের 1/3, আফ্রিকার অন্য যে কোনো জায়গার চেয়েও বেশি, এবং 2 শতাব্দীর মধ্যে পুরো অঞ্চল জনশূন্য হয়ে গিয়েছিল। পর্তুগিজরা উপকূল বরাবর দুর্গ তৈরি করেছিল, যেখান থেকে তারা বন্দি মানুষদের শিকল পরিয়ে ব্রাজিলে পাঠাতো আখের বাগানে আমৃত্যু কাজ করানোর জন্য। রাতারাতি পুরো গ্রাম উধাও হয়ে যেত। পুরুষ, নারী ও শিশুদের ধরে নিয়ে গবাদি পশুর মতো গরম লোহা দিয়ে দাগিয়ে জাহাজের খোলে বোঝাই করা হতো। পথে রোগ, ক্ষুধা ও মারধরের কারণে প্রতি 5 জনের মধ্যে একজন মারা যেত, কিন্তু দাস ব্যবসা বিলুপ্ত না হওয়া পর্যন্ত 300 বছর ধরে জাহাজগুলো চলাচল অব্যাহত রেখেছিল। 1975 সালে পর্তুগাল অবশেষে অ্যাঙ্গোলা থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় এবং ঠিক সেই দিনেই 27 বছরব্যাপী এক গৃহযুদ্ধ শুরু হয়। বছরের পর বছর ধরে 10 লক্ষেরও বেশি মানুষ মারা যায় এবং আরও 40 লক্ষ মানুষ শরণার্থী হয়ে চিরতরে তাদের ঘরবাড়ি হারায়। জঙ্গলে, শহরে, গ্রামে সৈন্য এবং সন্তানসহ সাধারণ মানুষের মধ্যে কোনো ভেদাভেদ ছাড়াই দিনরাত অবিরাম যুদ্ধ চলত। মেশিনগানের গুলির শব্দে শিশুদের জন্ম হতো, তারা লাশ আর ধ্বংসস্তূপের মধ্যে বড় হতো এবং যুদ্ধ করতে চলে যেত। শান্তি কাকে বলে তা তারা কখনোই জানত না। 2002 সালে যখন যুদ্ধ শেষ হয়, অ্যাঙ্গোলার একটি পুরো প্রজন্ম তাদের সারা জীবন যুদ্ধের মধ্যে কাটিয়েছিল এবং শান্তির একটি দিনও তাদের মনে ছিল না। অ্যাঙ্গোলা দক্ষিণ পশ্চিম আফ্রিকায় আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত এবং এটি ফ্রান্স ও জার্মানি মিলিত আয়তনের চেয়েও বড়। এর ভূগর্ভস্থ ভাণ্ডারে রয়েছে বিপুল পরিমাণে তেল, হীরা, সোনা, লৌহ, আকরিক, তামা এবং দুর্লভ ধাতু, যা 1 শতাব্দী ধরে উত্তোলনের জন্য যথেষ্ট। এখানকার মাটি এতটাই উর্বর যে যুদ্ধের আগে দেশটি কফি, তুলা, চিনি এবং ভুট্টা দিয়ে সমগ্র দক্ষিণ আফ্রিকার খাদ্যের যোগান দিত এবং শত শত কোটি ডলার রপ্তানি করত। নদীগুলো মাছে পরিপূর্ণ, বন থেকে মূল্যবান কাঠ পাওয়া যায় এবং উপকূলীয় মহিষপানটি পৃথিবীর অন্যতম সমৃদ্ধ তেলক্ষেত্র হিসেবে প্রমাণিত হয়েছে। প্রকৃতি এই দেশকে একটি সমৃদ্ধ জীবনের জন্য আক্ষরিক অর্থেই সবকিছু দিয়েছে: সম্পদ, জল, বায়ু, উর্বরতা। তবুও এখানকার মানুষ ক্ষুধা ও দারিদ্র্যে মারা যায়। প্রতিদিন অ্যাঙ্গোলা 10 লক্ষ ব্যারেলেরও বেশি তেল উত্তোলন করে, যা থেকে দেশটি বছরে $50 বিলিয়ন আয় করে। দেশটির রপ্তানির 95%ই তেল। এটি ছাড়া 1 মাসের মধ্যেই অর্থনীতি ভেঙে পড়বে, কারণ অন্য কিছুই উৎপাদিত হয় না। সমস্ত তেল ক্ষেত্র একটি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি, রজা, রাষ্ট্রপতির আত্মীয় স্বজন ও বন্ধুদের দ্বারা পরিচালিত হয় এবং তারা নিজেদের মধ্যে চুক্তি বন্টন করে। তেলের মুনাফা শেষ পর্যন্ত হাতে গোনা কয়েকটি পরিবারের পকেটে যায়, অথচ হাসপাতালগুলো ওষুধ শূন্য হয়ে পরে, স্কুলগুলো ভেঙে পড়ে এবং রাস্তাঘাট ভেসে মাটিতে মিশে যায়। যখন তেলের দাম কমে যায় তখন দুর্ভিক্ষ দেখা দেয়, কারণ এমনকি খাদ্য স্থানীয়ভাবে উৎপাদিত হয় না, বরং পেট্রোডলার দিয়ে আমদানি করা হয়। পর্তুগিজরা চলে যাওয়ার পরপরই 2টি সেনাবাহিনী, MPLA এবং ইউনিটা, ক্ষমতার জন্য সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যেকেই দেশ ও তার সম্পদের নিয়ন্ত্রণ চেয়েছিল। MPLA সোভিয়েত ইউনিয়ন ও কিউবার সমর্থন পেয়েছিল, অন্যদিকে ইউনিটাকে সাহায্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকা। অ্যাঙ্গোলা পরাশক্তিদের ঠান্ডা যুদ্ধের এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। MPLA রাজধানী এবং উপকূলীয় তেল সমৃদ্ধ শহরগুলো নিয়ন্ত্রণ করত, আর ইউনিটা নিয়ন্ত্রণ করত হীরার খনি এবং দেশের অভ্যন্তরের সমস্ত গ্রামীণ এলাকা। উভয় পক্ষই 10 বছর বয়সী শিশুদেরও নিয়োগ করত। প্রতিপক্ষের গ্রামগুলো পুড়িয়ে ছারখার করে দিত এবং যেখানেই পারত ক্ষেত ও
রাস্তায় মাইন পেতে রাখত। এই যুদ্ধ কোনো আদর্শ বা মানুষ নিয়েছিল না, বরং ছিল তেল ও হীরার নিয়ন্ত্রণ নিয়ে। উভয় পক্ষই সমস্ত অর্থ নিজের জন্য চেয়েছিল। সোভিয়েত ইউনিয়ন অ্যাঙ্গোলায় হাজার হাজার টন অস্ত্র পাঠিয়েছিল, ট্যাঙ্ক, হেলিকপ্টার, মিগ যুদ্ধবিমান, গ্র্যাড মিসাইল লঞ্চার এবং লক্ষ লক্ষ কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল। অস্ত্রের সাথে হাজার হাজার সোভিয়েত সামরিক উপদেষ্টাও এসেছিলেন, যারা অ্যাঙ্গোলানদের যুদ্ধ করতে, সরঞ্জাম চালাতে এবং অভিযানের পরিকল্পনা করতে শিখিয়েছিলেন। কিউবা তার 50,000 সৈন্য পাঠিয়েছিল, যারা সরাসরি সম্মুখ সমরে যুদ্ধ করেছিল, শহরগুলোতে হামলা চালিয়েছিল, প্রতিরক্ষা ব্যবস্থা ধরে রেখেছিল এবং হাজার হাজার সৈন্যের মৃত্যু হয়েছিল। তাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকার মাধ্যমে ইউনিটাকে আমেরিকান রাইফেল, গ্রেনেড লঞ্চার এবং সর্বাধুনিক স্টিঙ্গার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সরবরাহ করেছিল। অ্যাঙ্গোলা একটি পরীক্ষাগারে পরিণত হয়েছিল, যেখানে পরাশক্তিগুলো পরীক্ষা করত কার অস্ত্র সবচেয়ে বেশি প্রাণহানি ঘটায়, আর এদিকে সাধারণ স্থানীয় মানুষেরা প্রাণ হারাত। উভয় সেনাবাহিনী 10 বছর বয়সী শিশুদেরও ধরে নিয়ে তাদের হাতে স্বয়ংক্রিয় অস্ত্র তুলে দিয়েছিল এবং কোনো সামরিক প্রশিক্ষণ ছাড়াই সম্মুখ সমরে পাঠিয়েছিল। এই যুদ্ধে 30,000-এরও বেশি শিশু লড়াই করেছিল। তাদেরকে বন্দীদের হত্যা করতে বাধ্য করা হতো, অথবা গুলি চালাতে অস্বীকার করলে তারা আত্মহত্যা করত। কমান্ডাররা যুদ্ধের আগে ইচ্ছাকৃতভাবে শিশুদের মাদক ও মদ দিত, যাতে তারা মৃত্যুকে ভয় না পায় এবং প্রথমে আক্রমণ করে। 27 বছরের এই যুদ্ধে খেতে কুয়োর কাছে এবং রাস্তায় 15 মিলিয়নেরও বেশি অ্যান্টিপার্সোনেল মাইন পুঁতে রাখা হয়েছিল। আজও প্রতি সপ্তাহে কেউ না কেউ একটি পুরনো মাইনের উপর পা দিয়ে তার পা বা হাত হারায় এবং শিশুরা খেলার সময় সেগুলো খুঁজে পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। টানা বেশ কয়েক বছর ধরে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা ছিল বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর, যা টোকিও এবং জুরিখের চেয়েও বেশি ব্যয়বহুল। শহরের কেন্দ্রে একটি 1 বেডরুমের অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে মাসে $6,000 খরচ হতো এবং একটি সাধারণ রেস্তোরাঁয় জনপ্রতি এক বেলার খাবারের দাম ছিল $100। যে দেশে প্রতিদিন 10 লক্ষ ব্যারেল তেল উত্তোলন করা হয়, সেখানে 1 লিটার পেট্রোলের দাম ছিল $3 এবং 1 কিলোগ্রাম টমেটোর দাম ছিল $15। কারণটি সহজ, তেল ছাড়া সবকিছুই আমদানি করা হয়। শুল্ক কর্মকর্তারা বিপুল পরিমাণ ঘুষ নেন এবং স্থানীয় একচেটিয়া ব্যবসায়ীরা দাম 10 গুণ বাড়িয়ে দেয়। তেল শ্রমিক এবং কূটনীতিকরা যে কোনো মূল্য পরিশোধ করে বিলাসবহুল জীবনযাপন করেন। অন্যদিকে সাধারণ অ্যাঙ্গোলানরা দিনে $2 জীবন ধারণ করে এবং দিনে একবার কাসাভা খায়। লুয়ান্ডার কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে 40 তলা কাঁচের আকাশচুম্বী অট্টালিকা, 5 তারা হোটেল এবং প্রতিটি $1 কোটি মূল্যের ভিলা। এই প্রাসাদগুলো থেকে 3 কিলোমিটার দূরেই রয়েছে মুসেইকেস, বিশাল বস্তি এলাকা, যেখানে তক্তা আর মরিচা ধরা লোহা দিয়ে তৈরি ঝুপড়িতে 30 লক্ষ মানুষ বাস করে। সেখানে কোনো চলমান জলপয় নিষ্কাশন ব্যবস্থা বা বিদ্যুৎ নেই। মানুষ নোংরা ডোবা থেকে জল সংগ্রহ করে এবং ভবনগুলোর মাঝের রাস্তায় মলমূত্র ত্যাগ করে। শিশুরা প্রতিদিন আবর্জনার স্তূপ ঘেঁটে ধাতু ও প্লাস্টিকের সন্ধান করে, যা তারা পুনঃবিক্রেতাদের কাছে কয়েক সেন্টে বিক্রি করতে পারে। অভিজাত এলাকাগুলো থেকে বস্তিগুলো 10 মিনিটের হাঁটা পথের দূরত্বে, কিন্তু এই দুটি সমান্তরাল জগৎ কখনোই একে অপরের সাথে মিলিত হয় না। যুদ্ধের পরচীন কম দামে তেল সরবরাহের শর্তে অ্যাঙ্গোলাকে $20 বিলিয়ন এক বিশাল ঋণ দেয়। চীনারা রাস্তা, স্কুল, হাসপাতাল এবং হাজার হাজার অ্যাপার্টমেন্ট সহ পুরো আবাসিক এলাকা তৈরি করেছিল, কিন্তু নির্মাণ স্থলে কেবল চীনা শ্রমিকরাই কাজ করত। স্থানীয় অ্যাঙ্গোলানদের এমনকি শ্রমিক বা মালবাহক হিসেবেও কাজ দেওয়া হয়নি। সবকিছুই চীন থেকে আনা লোকদের দিয়ে করানো হতো, যারা আবদ্ধ শিবিরে থাকত। এর বিনিময়ে অ্যাঙ্গোলা 20 বছর ধরে একটি নির্দিষ্ট কম দামে চীনের কাছে তেল বিক্রি করে এবং বাজার দর বাড়লে $1 বিলিয়ন লোকসান করে। বর্তমানে 3 লক্ষেরও বেশি চীনা অ্যাঙ্গোলায় স্থায়ীভাবে বসবাস করে, যারা বাণিজ্য, নির্মাণ, রেস্তোরাঁ নিয়ন্ত্রণ করছে এবং ধীরে ধীরে জমি কিনে নিচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর গত 20 বছরে অ্যাঙ্গোলার রাষ্ট্রীয় বাজেট থেকে $120 বিলিয়ন বেশি অর্থ কোনো চিহ্ন না রেখে উধাও হয়ে গেছে। ভুয়া চুক্তি, টেন্ডারের জন্য ঘুষ এবং জাল চালানের মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করা হয়েছিল। কর্মকর্তারা প্রকাশ্যে শত শত কোটি ডলার চুরি করেছে এবং তাদের কেউ শাস্তি দেয়নি।
রাষ্ট্রপতির কন্যা তার পুরো কর্মজীবন সরকারে কাটানোর পর $3 বিলিয়ন ব্যক্তিগত সম্পদ নিয়ে আফ্রিকার সবচেয়ে ধনী মহিলা হয়ে ওঠেন। একটি তেল কোম্পানি, প্রধান ব্যাংক, হীরার খনি এবং একটি টেলিকম কোম্পানিতে তার শেয়ার ছিল, যদিও তিনি নিজের এক পয়সাও বিনিয়োগ করেননি। মন্ত্রীরা লন্ডন ও প্যারিসে কোটি কোটি ডলারের ভিলা কিনেছিলেন এবং তাদের সন্তানরা সুইজারল্যান্ডে পড়াশোনা করত, অথচ অ্যাঙ্গোলার শিশুরা ম্যালেরিয়ায় মারা যাচ্ছিল। হোসে এদুয়ার্দো দস সান্তোস 1979 থেকে 2017 সাল পর্যন্ত 38 বছর অ্যাঙ্গোলা শাসন করেছিলেন। তিনি একটি যুদ্ধের সময় ক্ষমতায় এসেছিলেন এবং কঠোর হাতে দেশ শাসন করেছিলেন, বিরোধীদের মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং সাংবাদিকদের কয়েক দশক ধরে কারারুদ্ধ করেছিলেন। পুরো তেল শিল্প এবং হীরার খনিগুলো তার পরিবার ও বন্ধুদের মালিকানাধীন ছিল। যে কোনো বড় ব্যবসা তাদের লাভের অংশ দিত অথবা সরাসরি বন্ধ করে দেওয়া হতো। নির্বাচনগুলো ছিল লোক দেখানো, বিরোধীদের টেলিভিশনে আসতে দেওয়া হতো না, পুলিশ লাঠিচার্জ করে তাদের সমাবেশ ছত্রভঙ্গ করে দিত এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভোট গণনা করা হতো। তিনি যখন পদত্যাগ করেন তখন তার মনোনীত উত্তরসূরি তার স্থলাভিষিক্ত হঞ্জিনী লোক দেখানোর জন্য পুরনো রাষ্ট্রপতির সন্তানদের গ্রেপ্তার করলেও শাসন ব্যবস্থাকে অপরিবর্তিত রেখেছিলেন। অ্যাঙ্গোলায় প্রতি 1000 শিশুর মধ্যে 80 জন তাদের পঞ্চম জন্মদিনের আগেই মারা যায়, যা বিশ্বের অন্যতম ভয়াবহ হার। ম্যালেরিয়া, ডায়রিয়া এবং নিউমোনিয়ার মতো সাধারণ রোগে শিশুরা দলে দলে মারা যায়, যেগুলোর চিকিৎসা সস্তা ওষুধ দিয়ে করা সম্ভব, কিন্তু হাসপাতালে তা পাওয়া যায় না। দেশের অর্ধেক শিশু দীর্ঘস্থায়ী অপুষ্টিতে ভোগে এবং তাদের শারীরিক বৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হয়, কারণ তাদের পরিবার পর্যাপ্ত খাবারের যোগান দিতে পারে না। গ্রামগুলোতে মহিলারা ডাক্তার বা ধাত্রী ছাড়াই সন্তান প্রসব করেন এবং প্রায়শই রক্তক্ষরণে মারা যান, কারণ নিকটতম হাসপাতালটি একটি এবড়োখেবড়ো রাস্তা ধরে 100 কিলোমিটার দূরে অবস্থিত। বাজেটের মাত্র 2% স্বাস্থ্যসেবার জন্য ব্যয় করা হয়, যেখানে 30% ব্যয় হয় সেনাবাহিনী এবং পুলিশের পেছনে, যারা নিজেদের জনগণের হাত থেকে শাসক গোষ্ঠীকে রক্ষা করে। অ্যাঙ্গোলার জনসংখ্যার 70% বয়স 25 বছরের নিচে। এরা এমন লক্ষ লক্ষ তরুণ তরুণী যারা শিক্ষা বা কাজ ছাড়াই বড় হয়েছে। অর্ধেক তরুণ তরুণী ঠিকমতো পড়তে বা লিখতে পারে না, কারণ যুদ্ধে স্কুল ধ্বংস হয়ে গেছে, অথবা প্রত্যন্ত গ্রামগুলোতে স্কুলের কোনো অস্তিত্বই নেই। তরুণদের মধ্যে বেকারত্বের হার 60% পৌঁছেছে। সরকারি যোগাযোগ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিও চাকরির নিশ্চয়তা দেয় না। অ্যাঙ্গোলার তরুণরা প্রতিদিন দেখে কর্মকর্তারা নিজেদের জন্য প্রাসাদ তৈরি করছে আর তারা বস্তিতে বাস করছে। তারা বিশ্বাসই করতে পারে না যে তাদের জীবন বদলে যাবে। হাজার হাজার তরুণ তরুণী শুধু পালানোর জন্য মরুভূমিতে ও সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপ বা প্রতিবেশী দেশগুলোতে পাড়ি জমানোর চেষ্টা করছে। অ্যাঙ্গোলা আফ্রিকার সবচেয়ে বড় বৈপরীত্যের এক নিখুঁত উদাহরণ। প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ, অথচ এর জনগণ চরম দারিদ্র্যে বাস করে। সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় সবকিছুই এর আছে, তেল, হীরা, উর্বর জমি, সমুদ্রের সান্নিধ্য, কিন্তু সমস্ত সম্পদ জমা হয় সমাজের শীর্ষস্থানীয় মুষ্টিমেয় কিছু মানুষের হাতে। অভিজাতদের দুর্নীতি এবং লোভ প্রাকৃতিক সম্পদকে অভিশাপে পরিণত করেছে। সম্পদ যত বাড়ে, ক্ষমতার লড়াই তত তীব্র হয় এবং মানুষ তত দরিদ্র হয়। যতদিন বিদেশি কোম্পানিগুলো তেল উত্তোলন করবে, টাকা অফশোর অ্যাকাউন্টে জমা হবে এবং ক্ষমতা একটি সংকীর্ণ গোষ্ঠীর মধ্যে হস্তান্তরিত হবে, ততদিন কোনো কিছুরই পরিবর্তন হবে না। অ্যাঙ্গোলা এই মহাদেশের অন্যতম ধনী দেশ হতে পারত, কিন্তু তার পরিবর্তে এটি এমন এক প্রতীকে পরিণত হয়েছে যা দেখায় কিভাবে সম্পদ ধীরে ধীরে ভেতর থেকে একটি দেশকে ধ্বংস করে দিচ্ছে। যদি এটি আপনার আকর্ষণীয় মনে হয় তাহলে সাবস্ক্রাইব করুন, যাতে নতুন পর্বগুলো মিস না করেন। আমরা আলোচনা সংক্ষিপ্ত এবং সরাসরি মূল বিষয়ে রাখি।